আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে আসলে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। আজকে হচ্ছে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস দেখব। আমরা যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব, এই কিওয়ার্ডে যারা আমাদের কম্পিটিটর আছে তারা কেমন বা তারা কতটুকু স্ট্রং সে ব্যাপারটা বোঝার জন্য মূলত আমরা কম্পিটিটর অ্যানালাইসিসটা করে থাকি। তো কিওয়ার্ডে আমি কিছু রিকোয়ারমেন্ট দিয়েছিলাম, এই রিকোয়ারমেন্টের মধ্যে সবগুলোই যে ফিল আপ হবে ব্যাপারটা কিন্তু এরকম না। দেখবেন কিছু কিছু ফিল আপ হচ্ছে, কিছু কিছু ফিল আপ হচ্ছে না। বাট এই বিষয়টা মাথায় রাখতে হবে, আপনাকে আপনার সার্চ ভলিউমের তুলনায় অবশ্যই কম্পিটিটর কম হওয়া লাগবে। বেশি যদি হয় ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ না করাটাই বেস্ট। ঠিক আছে? তো এই ক্ষেত্রে ধরেন আমার কিওয়ার্ডের তুলনায় কম্পিটিটরটা কম আছে, তো এখন আমি কিভাবে বুঝবো যে আসলে আমার কিওয়ার্ডটা নেওয়াটা উচিত হবে কিনা। এই পার্টটা আমরা বুঝতে পারবো যখন ওই কিওয়ার্ডের উপর বেস করে আমরা আমাদের কম্পিটিটরকে অ্যানালাইসিস করব, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে কতটুকু ভালোভাবে কাজ করতে পারবো আমি। ঠিক আছে? প্রত্যেকটা নিশের মধ্যে কিন্তু লো কম্পিটিটিভ কিওয়ার্ড অবশ্যই আছে। প্রত্যেকটা নিশে কিন্তু কম্পিটিটর হিউজ, বাট কিওয়ার্ড কিন্তু লো কম্পিটিটিভ আছে। আপনাকে খুঁজে বের করতে হবে লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা। তো আমরা কিওয়ার্ড যেভাবে রিসার্চ করেছি ওভাবেই কিওয়ার্ড রিসার্চ করতে থাকবো। দেন গিয়ে ধরেন আপনি 50টা কিওয়ার্ড রিসার্চ করলেন, এর মধ্যে দেখলেন 10-12টা আপনার ক্রাইটেরিয়া মিট করেছে, তাহলে ওই 10-12টা নিয়ে আবার আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিটর অ্যানালাইসিস করার পরে যখন দেখবেন আসলে মোটামুটি আপনার কম্পিটিটরটা উইক আছে, তখন আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে খুব দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন। ঠিক আছে? তো এখন বলতে পারেন যে স্যার আসলে ধরেন আমাকে ক্লায়েন্ট এমন একটা কিওয়ার্ড দিল যে কিওয়ার্ড আসলে কম্পিটিটর অনেক হাই। তো এখন ক্লায়েন্ট যেহেতু আমাকে কিওয়ার্ডটা দিয়েছে, এখন এটা নিয়ে তো আর কিছু করার নাই। ক্লায়েন্ট আমাকে বলেছে এই কিওয়ার্ডের উপর বেস করে কাজ করতে হবে, তাহলে কি কাজ করা যাবে না? কাজ অবশ্যই করা যাবে। কিওয়ার্ড দিয়ে দিতে পারে। এটা তো আমি জাস্ট আপনাকে কিওয়ার্ড রিসার্চ কম্পিটিটর অ্যানালাইসিস দেখাচ্ছি। এখন আমাদের এসইও তারও অনেকগুলো পার্ট আছে। আপনাকে জাস্ট ক্লায়েন্ট বললো যে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাইতে হবে, তখন কি করবেন, তাই না? আমাদের তো কিওয়ার্ড স্টেপ, আমরা তো এসইওর স্টেপ বাই স্টেপ দেখবো। তা আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম যে তাহলে যদি কম্পিটিটর যদি হাই হয়, কম্পিটিটর যদি স্ট্রং হয়, তাহলে কি আমি কিওয়ার্ডটা র্যাঙ্ক করাতে পারবো না? অবশ্যই র্যাঙ্ক করাতে পারবো। বাট ধরেন আমার হচ্ছে যেটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড, যেটা আমাকে র্যাঙ্ক করতে 3 থেকে 6 মাস লাগবে, ওইটা হয়তো আমার বছর লাগবে। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে, যেটা আমার 3 থেকে 6 মাসের মধ্যে র্যাঙ্ক করতে পারবো, সেটা হয়তো আমাকে কি করতে হবে, বছর পর্যন্ত কাজ করতে হবে ওই কিওয়ার্ডটা নিয়ে। এখানে হচ্ছে ডিফারেন্ট ইস্যু। যাই হোক, আগে হচ্ছে আমরা লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো চিনি। লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো চেনার জন্য আমি যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছি, ক্রাইটেরিয়াগুলো মিট হলে আপনি বুঝে নেবেন এগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড। তো এইটার উপর বেস করে আবার আপনাকে কিওয়ার্ড অ্যানালাইজ মানে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, জাস্ট বোঝার জন্য আপনার কম্পিটিটরগুলো স্ট্রং নাকি উইক সে ব্যাপারটা বোঝার জন্য। ওকে, তাহলে আমি একটা টেমপ্লেট অন করেছি যেখানে 3টা পার্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জেনারেল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে অন পেজ অ্যানালাইসিস, আর একটা হচ্ছে অফ পেজ অ্যানালাইসিস। আমাকে যখন ক্লায়েন্ট কম্পিটিটর অ্যানালাইসিস করতে বলবে, তখন অবশ্যই 3টাই আমাকে অ্যানালাইসিস করতে হবে। 3টা পার্টই একসাথেই অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? তো এখন আমি এর আগে আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছিলাম, ওই কিওয়ার্ডের উপর বেস করে মূলত আমাকে কম্পিটিটরটা অ্যানালাইসিস করতে হবে। ওকে, তাহলে আমি একটা কিওয়ার্ড নিয়ে নেই, ধরেন হচ্ছে আমি কিওয়ার্ড নিলাম হচ্ছে বেস্ট আই শ্যাডো। এটা হচ্ছে আমার কিওয়ার্ড। তো আমাকে কিওয়ার্ডটা ফার্স্ট এই জায়গায় নোট করতে হবে। ওকে, এবার আমি এখানে অল ইন টাইটেল দিয়ে সার্চ করব। অল ইন টাইটেল দিয়ে অলরেডি সার্চ করেছি। অল ইন টাইটেল দিয়ে সার্চ করার পরে আমার এখানে বেশ কিছু ওয়েবসাইট আসছে, তাই না? প্রত্যেকজনই তো আমার কম্পিটিটর, সেটা তো আমরা জানি। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে সাইটগুলো এসছে প্রত্যেকটা সাইট অন করতে হবে। প্রত্যেকটা সাইট কি করতে হবে?
অন করতে হবে, কারণ এই প্রত্যেকজনই আমার কি কম্পিটিটর। তাহলে এই যে কম্পিটিটর সাইট লিঙ্কগুলো আছে এগুলাকে আমাকে আমার ফাইলের মধ্যে নোট করতে হবে, যে কয়টা কম্পিটিটর আছে। সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনাকে বলে 10টি কম্পিটিটর অ্যানালাইসিস করে দিতে, তাহলে পরপর যে 10 জন আছে 10 জনের সাইডের লিঙ্ক নিতে হবে। ক্লায়েন্ট যদি বলে আপনাকে 50টা কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, তাহলে পরপর যে 50টা সাইড আছে প্রত্যেকটা সাইড আপনাকে নিতে হবে। তাহলে আমি এখানে 3টা কম্পিটিটরের সাইড নিলাম, এছাড়া আমি আরো কয়েকটা সাইড নিব। আচ্ছা থাকুক। ক্লায়েন্ট যে কয়টা বলে, ক্লায়েন্ট যদি আপনাকে 50টা বলে 50টা নিতে হবে, এখন 2 পেজে তার 50টা থাকবে না না। ক্লায়েন্ট যদি আপনাকে বলে শুধুমাত্র 5টা করতে হবে, তাহলে প্রথম পেজে যে 5টা আছে সেই 5টা নিলেই হয়ে যাবে। ক্লায়েন্টের উপর নির্ভর করবে ব্যাপারটা, ঠিক আছে। ওকে, তাহলে আমি জাস্ট কয়েকটা নিয়ে নিলাম। আপনাকে যে কয়টা ক্লায়েন্ট বলবে সেই কয়টাই আপনাকে নিতে হবে। তো আমি প্রথম পেজ থেকে জাস্ট কয়েকটা নিয়ে সেকেন্ড পেজ থেকে কয়েকটা নিলাম, জাস্ট কিছু বিষয় বোঝানোর জন্য। তো এই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা সাইড অন করে প্রত্যেকটা সাইডের লিঙ্কগুলো এখানে নোট ডাউন করতে হবে। তো আমি নোট ডাউন করলাম। নোট ডাউন করার পরে ফার্স্ট হচ্ছে দেখেন সাবডোমেইন। সাবডোমেইন জিনিসটা কেউ কি জানি সাবডোমেইন কি? আচ্ছা, সাবডোমেইন মানে হচ্ছে মেইন ডোমেইনের আন্ডারে আরো একটা ডোমেইন। মেইন ডোমেইনের আন্ডারে আরো একটি ডোমেইন। তাহলে এটা কি? যেমন এই যে আমরা এখান থেকে আমাদের সাইটের যেটা দেখতে পাচ্ছি eloi.com না, eloi.com এটা হচ্ছে একটা ডোমেইন। আমরা তো জানি নামটাই হচ্ছে ডোমেইন, তাই না? eloi.com এটা হচ্ছে একটা ডোমেইন। এখন সাবডোমেইন দিয়ে কি বোঝাচ্ছে? সাবডোমেইন দিয়ে বোঝানো হয়ে থাকে এই যে eloi.com এর পূর্বে যদি ডট দিয়ে যদি আর কোনো ওয়ার্ড থাকে তাহলে এটা সাবডোমেইন হিসেবে কাউন্ট হবে। তাহলে আমি কয়েকটা एग्जांपल হিসেবে আপনাকে বলি, যেমন facebook.com আমরা জানি এটা একটা মেইন ডোমেইন না, এটা তো মেইন ডোমেইন। তারপর হচ্ছে দেখেন দেখেন ফার্স্ট হচ্ছে facebook.com এটা মেইন ডোমেইন, সেটা আমরা জানি। তাহলে সাবডোমেইন আমি কি বলেছিলাম? মেইন ডোমেইনের আন্ডারে আরো একটি ডোমেইন, যেটা মানে হচ্ছে এখানে ডট দিয়ে আরো একটা ওয়ার্ড থাকবে। যেমন আমি যদি এটা দেখি দেখেন business.facebook.com, তাহলে facebook.com এর পূর্বে আরো একটা ওয়ার্ড দিয়ে কি আছে? এক্সটেনশন আছে, যেটাকে বলা হয় সাবডোমেইন। তাহলে এই যে facebook.com হোক যে কোনো .com হোক এর পূর্বে যদি ডট দিয়ে অন্য কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা সাবডোমেইন হিসেবে কাউন্ট হবে। অনেক সময় দেখবেন আপনারা ডটের পরেও কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছেন, মানে .com এর পরে .com এর পরেও আপনারা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছেন ডট দিয়ে। তো .com এর পরে যদি ডট দিয়ে ওয়ার্ড থাকে সেটা সাবডোমেইন হবে না। .com এর পূর্বেই ডট দুইটা দিয়ে কি থাকতে হবে? ওয়ার্ড থাকতে হবে। .com এর পরে যদি হয় তাহলে এটা কি হবে না? সাবডোমেইন হবে না। যেমন আমি যদি বলি দেখেন facebook.com.bd, facebook.com.bd একটা সাইট, তাহলে এটা কি না? সাবডোমেইন না। আর হ্যাঁ এটা মেইন ডোমেইন। আর এটা হচ্ছে সাবডোমেইন, কারণ হচ্ছে .com এর পূর্বে ডট দিয়ে দুইটা ওয়ার্ড। .com এর পূর্বে ডট দিয়ে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড।
তারপর এটা কি মেইন ডোমেন। www কখনো কাউন্ট হয় না, www এটা প্রত্যেকটা সাইডেই থাকে, www কখনো কি হবে না, কাউন্ট হবে না। www ছাড়া যদি অন্য কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা সাবডোমেন হিসেবে কাউন্ট হবে। বুঝতে পেরেছেন? কনফিউশন আছে কারো? ওকে, তাহলে আমাকে বলেন একটা একটা। ফার্স্টেরটা কি, সাবডোমেন নাকি মেইন ডোমেন? মেইন ডোমেন। তাহলে সাবডোমেন নো। তারপরটা মেইন ডোমেন, তাহলে সাবডোমেন নো। ওকে, তারপরটা সাবডোমেন নো, এরপরটা সাবডোমেন নো, তারপরটা সাবডোমেন। কারণ হচ্ছে ডট কম এর পূর্বে ডট দিয়ে অন্য ওয়ার্ড আছে। বুঝতে পারছেন? কনফিউশন আছে এখন আর? ঠিক আছে, গ্রেট। ওকে, তারপর হচ্ছে ই কমার্স সাইট কিনা। এরপর পার্টটা কি, ই কমার্স সাইট কিনা। তো আমরা ই কমার্স সাইট তো চিনি, চিনি না? ই কমার্স সাইট চিনি না? আচ্ছা, তাহলে দেখি কোন একটা সাইট অন করে দেখি। এই সাইটটা অলরেডি অন আছে মেবি আমার এখানে। আচ্ছা, এরপরে আমার হচ্ছে এই যে alulo.com এটা ই কমার্স সাইট কিনা সেটা আমাকে দেখতে হবে। তো আমি সাইটটা অন করেছি। সাইটটা অন করার পরে আমাকে বলেন তো এটা কি ই কমার্স সাইট কিনা? না, ই কমার্স সাইট না, ই কমার্স সাইট। শপ নাও লেখা আছে না? আচ্ছা, দেখি তাহলে শপ নাওতে ক্লিক করে শপ নাও লেখা আছে, বাট আমি শপ নাওতে ক্লিক করার পরে আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। দেখেন মিল আছে? মিল নাই। তাহলে এটা কি সাইট না? ই কমার্স সাইট হলে কি হবে? কর্নারে বাই কার্ড থাকবে, পাশাপাশি হচ্ছে ওখানে যদি ক্লিক করি তাহলে ওর সাইটেই রেখে দিবে, অন্য কোনো সাইটে আমাকে কি করবে না, নিয়ে যাবে না। এ হচ্ছে ব্যাপার। জি, এটা ই কমার্স সাইট না। তারপর একটু ভালো করে দেখি, কারণ এখানে বাই কার্ডের অপশন রাখছে। এটা হচ্ছে মিশ্র সাইট। উপরে সাইন ইন এর অপশন আছে, সাইন ইন অপশন রাখছে, নিউজলেটারের অপশন রাখছে, যার কারণে আমি বারবার একটু চেক করে দিচ্ছি যে আসলে কি না। ঠিক আছে, এটা ই কমার্স সাইট না। এটা হয়তো কোনো কারণে যে ডেভেলপার সে হচ্ছে এই শপিং অপশনটা হয়তো রেখে দিয়েছে। ওকে, তাহলে আমরা তখনই বুঝতে পারবো এটা ই কমার্স সাইট কিনা যখন বাই নাও ক্লিক করব বা শপ নাও ক্লিক করব, তখন কিন্তু একই সাইটে রেখে দিবে, অন্য কোনো সাইটে কনভার্ট করবে না। তাহলে এই যে সাইটটা এটা কিন্তু কি না, ই কমার্স সাইট নো। তো এর পরের প্রত্যেকটা সাইট আমাকে এভাবে করে করে চেক করে করে দেখতে হবে। কি মনে হয়, ই কমার্স সাইট মনে হয়? আচ্ছা, তাহলে নো। এরপরে যদি আমি এটা দেখি একটু করে, সেটা তো জানি না। ওকে, তাহলে এটা জানি যে এটা একটা ই কমার্স সাইট না, কারণ আমি এখান থেকে পারচেজ করলে নিয়ে যাবে একই সাইটে। আচ্ছা, যাই হোক, কয়েকটা সাইট অন করি। এটাও ই কমার্স সাইট, কারণ আমি যদি প্রোডাক্ট পারচেজ করি আমাকে এখানে নিয়ে মানে রেখে দিবে।
তো ই-কমার্স সাইট চেনার একদম সহজ ওয়েটা হচ্ছে দেখবেন এখানে অ্যাড টু কার্টের একটা অপশন থাকবে। তো যেমন আমাদেরকে ধোঁকা দিয়েছে সে, অ্যাড টু কার্টের অপশন দেখেও কিন্তু কি নাই, ই-কমার্স সাইট না। তাহলে শুধুমাত্র অ্যাড টু কার্ট দেখে যে আমরা কনফার্ম হয়ে নিব ব্যাপারটা কিন্তু এরকম না। একটু চেক করে নিব যে বাই নাওতে ক্লিক করলে বা হচ্ছে শপ নাওতে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে। কারণ ই-কমার্স সাইট কখনো অন্য কোনো সাইটে কনভার্ট করবে না আপনাকে, তার সাইটেই রেখে দিবে। ঠিক আছে, ওকে। তাহলে ই-কমার্স সাইট দেখলে আমরা চিনে যাব। এরপর হচ্ছে পেজ ইউআরএল বা পিআর। পিআর দিয়ে বোঝানো হয় পেজ র্যাঙ্ক। পিআর দিয়ে কি বোঝানো হয়? পেজ র্যাঙ্ক। তো পেজ র্যাঙ্কের ব্যাপারটা অনেক ইস্যুর উপর, অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে একটা র্যাঙ্কিং দিয়ে থাকে, বিশেষ করে ট্রাফিকের উপর। পেজ র্যাঙ্কের ফ্যাক্টরটা দিয়ে থাকে বিশেষ করে কিসের উপর? ট্রাফিকের উপর। তো ট্রাফিক জিনিসটা কি? ট্রাফিক জিনিসটা হচ্ছে ভিজিটর। আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তারাই কি ট্রাফিক। আচ্ছা, তো এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টুইটার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এখানে পিআরটা চেক করা হয় বা ফ্যাক্টরটা দেওয়া হয় 0 থেকে 10 এর মধ্যে। মানটা থাকে 0 থেকে কত? 10 এর মধ্যে রাখা হয়। তো এখন আমি যদি আপনাকে বলি ফেসবুককে যদি আমি বলি পিআর দেওয়ার জন্য, তাহলে আপনি 10 আউট অফ কত দিবেন? 10। আর টুইটারকে কত দিবেন? 7 বা 8। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল চেক করি, কি বলেন? ওকে, গুগলে গিয়ে সার্চ করবেন পিআর চেকার। কি লিখে সার্চ করবেন? পিআর চেকার। পিআর চেকার লিখে সার্চ করলে অনেকগুলো টুলস পাবেন। তার মধ্যে আমি দুইটা টুলসের নাম বলবো যেগুলো মোটামুটি বেস্ট টুলস। স্মল এসইও টুল, আপনি পিআর চেকার লিখে সার্চ করলে পাবেন। দেখবেন এই দেখেন স্মল এসইও টুলস লেখা আছে। আর একটু স্ক্রল করে নিচে চলে আসলে ডুপ্লি চেকার নামে আরেকটা দেখতে পাবেন। দেখেন ডুপ্লি চেকার। ঠিক আছে, এই দুইটা। তো অন করলাম। অন করার পরে ফার্স্ট হচ্ছে ফেসবুককে একটু দেখি যে ফেসবুকের কি অবস্থা, তারপর না হয় টুইটারকে দেখবো, কি বলেন? চেক পেজ র্যাঙ্ক। টুইটারকে একটু অন করি। 8+ থাকবে, বাট হচ্ছে ফেসবুককে তো আপনার 10 আউট অফ 10 দিয়েছেন না? কত দিয়েছে ফেসবুককে? 10 আউট অফ 9। টুইটারকে দেখি এবার। তাহলে দুইটা থেকে চেক করতে পারবেন। এসে জাস্ট হচ্ছে এখানে লিংক অ্যাড করে দিলেই হবে। এই এন্টার ইউআরএল, জাস্ট আই এম নট রোবট, আই এম নট রোবট এর ক্লিক করতে হবে। দেখবেন অনেকে ভুল করে ক্লিক করেন না, তখন কিন্তু রিপোর্ট আসে না। কত দিয়েছে? 10 আউট অফ 10। উল্টা হয়ে গেছে না ব্যাপারটা? উল্টা হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে এশিয়া মহাদেশে ফেসবুকটা বেশি ইউজ হয়ে থাকে, অন্যান্য দেশে কিন্তু ফেসবুকটা খুবই কম ইউজ করে, আর টুইটারটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে, যার কারণে টুইটারে ট্রাফিক বেশি। বুঝতে পেরেছেন? আর আমরা ফেসবুক ইউজ করি তো হাজার এক আছে না, বাট হচ্ছে টুইটারটা ইউজ হয় প্রফেশনাল কাজে। স্যার টুইটারকেও কি মার্কেটপ্লেস করছে? না, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ওকে, তাহলে আমরা এখান থেকে পিআর চেক করতে পারবো। তাহলে আমার প্রত্যেকটা সাইটের জন্য পিআর চেক করতে হবে না এভাবে করে করে। তো পিআর এর ক্ষেত্রে .com পর্যন্ত নিলেই হয়। কতটুকু নিতে হবে? .com পর্যন্ত নিলেই হবে। আই এম নট রোবট, চেক পেজ র্যাঙ্ক। কত দিয়েছে? 10 আউট অফ 0। তাহলে একটু কনফার্ম হয়ে নি, আসলে অনেক সময় একটু ঝামেলা করে। এটা দিয়ে চেক করি, তাহলে বুঝতে পারবো। এখানে আবার 7 দিচ্ছে। একটু চেক করি। অনেক সময় একটু হালকা একটু উল্টা পাল্টা রিপোর্ট দেয়, মাঝে মধ্যে রিপোর্টটা চলে আসে না বা আসে না প্রকারভাবে। দেখছি এখন 7 আছে এটাই। আচ্ছা, তাহলে এখান থেকে কত আসছে? 7 আসছে। তাহলে আমরা 7টাই নিয়ে নিব। ওকে, তো সেম ভাবে প্রত্যেকটা আমাকে বের করে নিতে হবে। তারপর হচ্ছে ডিএপি তো বের করতে জানি, কোত্থেকে বের করব? অল ইন টাইটেল দিয়ে বের করে নিব। অল ইন টাইটেল দিয়ে তো আমি অলরেডি সাইটগুলো নিলাম। এর আগে তো আমরা বের করেছিলাম এভারেজ। ওয়েবসাইটটা ওপেন করে দেন, বের করব। হ্যাঁ, এর আগে আমরা বের করেছিলাম কি? এভারেজ। আর এখন আমরা বের করব ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা সাইটের আলাদা আলাদা করে পিএডিএটা চেক করব। বুঝতে পেরেছেন?
এখন প্রত্যেকটা সাইডের আলাদা আলাদা পিএ দিয়ে চেক করার জন্য অল ইন টাইটেল দিয়েও চেক করতে পারেন আপনি। অল ইন টাইটেল দিয়ে তো আপনার কম্পিটিটিভ সাইটগুলোতে আপনি নিয়েছেন, তাই না? যে সাইটগুলো নিয়েছেন ওই সাইটগুলো আপনি চেক করতে পারেন, অথবা সাইটগুলো অন করে করেও চেক করতে পারেন আপনি। তাহলে আমি মোচ বারটা অন করি, তাহলে একটু লগ ইন করে নিতে হবে না? লগ ইন না করলে তো রিপোর্ট শো করে না। তাহলে আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন না করলে কি করবে না? রিপোর্ট শো করবে না। তাহলে দেখেন আমার কম্পিটিটর সাইট কোনটা ছিল? এই যে আমার কম্পিটিটর ছিল না, আমার কম্পিটিটর সাইটে আমি দেখতে পাচ্ছি পিএ 44, ডিএ হচ্ছে 88। তাহলে এখানে যত আছে ততই নিয়ে নিব। ডিএ হচ্ছে 88 আর পিএ হচ্ছে 44। ওকে, তাহলে বের করে নিলাম। এরপর হচ্ছে এলেক্সা র্যাঙ্ক। তো এলেক্সা র্যাঙ্কটা দেওয়া হয়ে থাকে মূলত আপনার একটা ওয়েবসাইটের ট্রাফিক প্লাস এসইও কেমন করেছে ওইটার উপর বেস করে একটা রিপোর্ট দিয়ে থাকে। এলেক্সা জিনিসটা কি? এলেক্সা হচ্ছে একটা টুলস, যে টুলস হচ্ছে আপনার অনেক ধরনের ফ্যাক্টর চেক করে সে একটা র্যাঙ্ক দিয়ে থাকে। আপনার ওয়েবসাইটের বিভিন্ন ফ্যাক্টর চেক করে সে আপনাকে একটা কি দিয়ে থাকে? র্যাঙ্ক দিয়ে থাকে। বাট বর্তমানে অ্যালেক্সা র্যাঙ্ক যে অপশনটা আছে এটা অফ করে দেওয়া হয়েছে। অ্যালেক্সা র্যাঙ্ক বা অ্যালেক্সা যে টুলসটা ছিল তারা অলরেডি এটা কি করে দিয়েছে? অফ করে দিয়েছে। তো এখন আগের মতো করে রিপোর্ট চেক করা যায় না। তারপর আমরা একটু করে দেখি যে রিপোর্ট চেক করতে পারি কিনা, কারণ এটা অফ করে দিয়েছে আরো আগে। তাহলে এটা চেক করতে হলে আমাকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে, আরো একটা এক্সটেনশন ইউজ করতে হবে। এক্সটেনশনটার নাম হচ্ছে এসইও কোয়াড। এক্সটেনশনের নাম কি? এসইও কোয়াড। এক্সটেনশন লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তাহলে প্রথম দিকে আমি দেখতে পাচ্ছি এসইও কোয়াড। এক্সটেনশন তো আমরা অ্যাড করতে জানি, তাই না? তাহলে আমি আবারও একটু অ্যাড করে রিমুভ করে, এটা আমার অলরেডি অ্যাড করা ছিল। ওকে, অ্যাড টু ক্রম, অ্যাড এক্সটেনশন। অলরেডি আমার এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। ওকে, তাহলে এক্সটেনশন অ্যাড হওয়ার পরে আমরা ওই সাইটে যাব। সাইটে গেলেই দেখতে পাবেন এই ধরনের একটা বার চলে আসছে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যখন আপনারা মোজ ইউজ করবেন তখন এসইও কোয়াডকে অফ রাখবেন, আর যখন এসইও কোয়াড ইউজ করবেন তখন মোজ বারটাকে আচ্ছা। তাহলে আমরা যেটা বলছিলাম যে মোজ যদি অন রাখি তাহলে হচ্ছে এসইও কোয়াড এক্সটেনশনটাকে কি রাখবো? অফ রাখবো। আর যদি এসইও কোয়াড অন রাখি তাহলে মোজটাকে অফ রাখবো। কারণ হচ্ছে দুইটা এক্সটেনশন যখন একসাথে থাকে তখন রিপোর্টে একটু ঝামেলা করে, ঠিক আছে? এটার জন্য মূলত। তো আর যদি আমি এখান থেকে অফ করতে চাই, এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন আছে, ক্লিক করলে অফ হয়ে যাবে, যেমন অফ হয়ে গেছে। আবার আমি যদি এখানে ক্লিক করি আবার অন হয়ে যাবে। তো আমরা এখান থেকে কি বের করবো বলেছিলাম? এলেক্সা র্যাঙ্ক। তো দেখেন অলরেডি আমাকে এখানে এলেক্সা র্যাঙ্ক নামে একটা রিপোর্ট শো করছে। রিপোর্ট শো করছে না? 10.3K, ঠিক আছে? বাট আমি যদি এখন এখানে ক্লিক করি আমাকে দেখাবে তাদের অলরেডি সার্ভিস অফ, ঠিক আছে? বাট এসইও কোয়াড থেকে কিন্তু কি দেখায়? অন্তত রিপোর্টটা শো করে। তো আমি এখান থেকে চাইলে রিপোর্টটা নিতে পারি, রিপোর্টটা নিলেই হয়ে যাবে। আর যদি আমি এখানে ক্লিক করলে অবশ্যই একটু ডিটেলসে দেখতে পারতাম, যেটা তারা এখন কি করে দিয়েছে? অফ করে দিয়েছে। তাহলে 10.3K যত আছে ততই আমরা এখানে নিয়ে নিই। এরপরে হচ্ছে নাম্বার অফ সাইট ইন্ডেক্স পেজ। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে আপনার ওয়েবসাইটে কতগুলো তথ্য গুগলের কাছে ইন্ডেক্স আছে বা সংরক্ষিত আছে। বুঝতে পেরেছেন? এটা দিয়ে বোঝানো হচ্ছে আপনার ওয়েবসাইটের কতগুলো তথ্য গুগলের কাছে সংরক্ষিত আছে। তাহলে এই রিপোর্টটা কোত্থেকে বের করব? এই রিপোর্টটাও আমরা সেম ভাবে এসইও কোয়াড থেকেই বের করতে পারি। তাহলে এসইও কোয়াড যদি এক্সটেনশনটা অন থাকে আমার ওয়েবসাইটে অন করলেই দেখতে পাবেন গুগল ইন্ডেক্স নামে একটা পার্ট শো করছে, যেখানে আমাদেরকে রিপোর্ট দেখাচ্ছে 59.2K তথ্য গুগলের কাছে কি আছে? ইন্ডেক্স আছে।
তাহলে আমি যদি একটু রিপোর্টটা ডিটেলসে দেখি, এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে রিপোর্টটা শো করবে 59,200টা রেজাল্ট গুগলের কাছে আছে। দেখেন প্রত্যেকটা কিন্তু তারই সাইট, LOE.com দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কিন্তু তার সাইটেরই ইনফরমেশন, এর বাইরে কোনো ইনফরমেশন নাই। তো আপনারা দুইভাবে বের করতে পারবেন, একটা হচ্ছে এসইও কোয়াড থেকে, আর একটা হচ্ছে সাইট টু, তারপর হচ্ছে www.elo.com। এটা হচ্ছে ম্যানুয়ালি চেক করার ওয়ে, এভাবে করে ম্যানুয়ালি চেক করতে পারবেন, অথবা এসইও কোয়াড অন করলে আপনি এখানে দেখতে পাবেন রিপোর্টটা, জাস্ট এখানে ক্লিক করলে আপনাকে রিপোর্টটা দিয়ে দিবে তারা। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমার রিপোর্টটা যত আছে আমি রিপোর্টটাই জাস্ট নিয়ে নিচ্ছি 59,200। ওকে, এটা কি এক্সাক্ট নাম্বারটা লিখবো না কে দিয়ে লিখবো? এক্সাক্ট নাম্বারটা দিয়ে দেওয়া বেস্ট। ঠিক আছে, এটার জন্যই জাস্ট আমি ক্লিক করে পাশে চলে এসেছি যাতে এক্সাক্ট নাম্বারটা নিতে পারি। এটাও আমরা এক্সাক্ট নাম্বারটা নিতে পারতাম, বাট হচ্ছে অফ করে দেওয়ার কারণে এক্সাক্ট নাম্বারটা এখন আর শো করছে না। তারপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল। আচ্ছা, কিছু বিষয় আসলে বলে নেই, হয়তো বলিনি। তার মধ্যে হচ্ছে আমি কিভাবে বুঝবো যে আমার কম্পিটিটরটা উইক বা হচ্ছে স্ট্রং। পিআর যত কম হবে আপনার কম্পিটিটর তত উইক, পিআর যত কম হবে আপনার কম্পিটিটর তত উইক। তাহলে এটা 0 থেকে কতর মধ্যে কাউন্ট হয়ে থাকে? 10। জিরোটাও কিন্তু একটা মান, এখানে ক্ষেত্রে জিরোটাও একটা মান, আপনাকে জিরোও কিন্তু শো করতে পারে। আর ডিএপি তো আমরা জানি 30 বা 30 নিচে হলে আমরা বুঝে নিব আমাদের কম্পিটিটর কি আছে, উইক আছে। এলেক্সা র্যাঙ্ক যত বেশি হবে আপনি ধরে নিতে পারবেন আপনার কম্পিটিটর তত কি উইক। আপনার এলেক্সা র্যাঙ্ক যত বেশি হবে তাহলে আপনার কম্পিটিটরটা কি হবে, উইক হিসেবে গণ্য হবে। আর নাম্বার অফ ইন্ডেক্স যত কম হবে আপনার কম্পিটিটর তত উইক হবে। নাম্বার অফ ইন্ডেক্স যত কম হবে আপনার কম্পিটিটর তত উইক হবে। এগুলো একটু নোট করে রাখেন। দেখেন এটা কিন্তু একটু উল্টা, আমি বলেছি এলেক্সা র্যাঙ্ক বেশি হলে আপনার কম্পিটিটর উইক, বাট এখানে ক্ষেত্রে বলেছি আপনার ইন্ডেক্স সাইজ যদি কম হয় তাহলে কম্পিটিটর উইক। দুটো বিপরীতমুখী, ঠিক আছে? ওকে, স্যার ইন্ডেক্সটা কি বলছেন? যত কম হবে তত উইক, হ্যাঁ যত কম হবে তত উইক। আচ্ছা, তারপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল। তাহলে কিওয়ার্ড ইন টাইটেল দিয়ে কি বোঝানো হচ্ছে, কিওয়ার্ড ইন ইউআরএল দিয়ে কি বোঝানো হচ্ছে, আর একটা অপশন হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। তিনটা পার্ট এখানে শো করছে আমাদেরকে। ওকে, তাহলে আমরা এখানে অল ইন টাইটেল দিয়ে সার্চেস করেছিলাম না, আমি আবার একটু সার্চেস করি। অল ইন টাইটেল দিয়ে সার্চেস করার পরে এই যে আমার কম্পিটিটরগুলো আসছে, আমার এখানে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এর মানে বোঝানো হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা নিয়েছেন এই কিওয়ার্ডটা আপনার কম্পিটিটরের টাইটেলে আছে কিনা, কম্পিটিটরের ডেসক্রিপশনে আছে কিনা, কম্পিটিটরের ইউআরএলে আছে কিনা। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমি এটি কিভাবে চেক করব? এই যে আমি অল ইন টাইটেল দিয়ে সার্চেস করেছিলাম elo.com, এটা তো আমার কম্পিটিটর ছিল, এরা প্রত্যেকজনই তো আমার কম্পিটিটর, তাই না? তো আমি যে সাইটেরটা আগে চেক করব, আমি চেক করছি কোন সাইটে, elo.com। তো elo.com এ এইটা যেটা বোল্ড আকারে আছে এটাকে বলা হয় টাইটেল, যেটা বোল্ড আকারে আছে এটাকে কি বলা হয়, টাইটেল। আর এই যে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডেসক্রিপশন, আর উপরের অংশটাকে কি বলা হয়, ইউআরএল। ওকে, ঠিক আছে। তাহলে আমার টাইটেলে কিওয়ার্ডটা আছে কিনা সে ব্যাপারটা দেখতে হবে, ডেসক্রিপশনে কিওয়ার্ডটা আছে কিনা সেটা দেখতে হবে, আর ইউআরএলেও কিওয়ার্ডটা আছে কিনা সেটাই মূলত আমাকে দেখতে হবে। তাহলে একদম ইজিলি একসাথে সবগুলো রিপোর্ট বের করে নেওয়ার জন্য যে পার্টটা করতে পারেন, কন্ট্রোল এফ দিবেন। কি দিবেন? কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দেওয়ার পর আপনার যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা এই যে একটা বক্স চলে এসছে, বক্সের উপর দিয়ে দিবেন। বক্সের উপর দিয়ে দিলে আপনাকে কিওয়ার্ডটা মার্ক করে দিবে। দেখতে পাচ্ছেন আমি কি করে দিচ্ছে, মার্ক করে দিচ্ছে। তার মধ্যে হচ্ছে দেখেন বেস্ট আই শ্যাডো কোথায় আছে, ডেসক্রিপশনে আছে, টাইটেলও কিন্তু আছে, বাট আমার এক্সাক্ট যেভাবে করে আমি লিখেছি ওভাবে করে নাই, যার কারণে সেটা কি করেনি,
মার্ক করেনি, এটা এক্সাক্ট থাকলে তখনই তারা মার্ক করে। ঠিক আছে, তাহলে আমার টাইটেলও কিন্তু আছে। এরপরে ইউআরএল আছে কিনা সেটা দেখতে হবে না, ইউআরএল দেখার জন্য আমাকে একটু লিঙ্কটা অন করতে হবে। তো লিঙ্কটা অন করলে এটাই তো আমার আমার কন্টেন্টের ইউআরএলটা একটু অন করি, আমরা চেঞ্জ করছিলাম না, এই যে আমার কন্টেন্টের ইউআরএল এটা, তাহলে আমার ইউআরএলও কিন্তু কি আছে, কিওয়ার্ডটা আছে। তাহলে যেখানে যেখানে আছে সেখানে সেখানে কি দিয়ে দিব, ইয়েস। তাহলে তিনটাতেই তো আছে তাদের, তাহলে তিনটাই আমরা ইয়েস দিয়ে দিব। আর যেটাতে থাকবে না সেটা কি দিয়ে দিব, নো দিয়ে দিব। তাহলে সেম ওয়েতে আমি পরের সাইটেরটাও বের করে নিতে পারি। পরের সাইটেও সেম আমরা টাইটেলে আছে দেখতে পাচ্ছি, ডেসক্রিপশনও আছে, ইউআরএল আছে কিনা অন করলে তখন বুঝতে পারবো। ইউআরএলও কিন্তু কি আছে, কিওয়ার্ডটা আছে। তাহলে আমরা এখানে যা আছে তাই দিয়ে দিব। এই ক্ষেত্রে যদি না থাকে তাহলে হচ্ছে আপনার কম্পিউটার উইক, থাকলে স্ট্রং। যদি কোনো একটাতে না থাকে তাহলে আপনার কম্পিউটার কি হিসেবে গণ্য হবে, উইক হিসেবে গণ্য হবে। ওকে, তারপর হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্সি, আর একটা হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রমিনেন্সি দিয়ে বোঝানো হচ্ছে যে কিওয়ার্ডটা টাইটেল ডেসক্রিপশনে ইউজ করেছে সেটা সে শুরুর দিকে ইউজ করেছে কিনা। টাইটেল এবং ডেসক্রিপশনে কিওয়ার্ডটা শুরুর দিকে ইউজ করেছে কিনা সেটাই মূলত কিওয়ার্ড প্রমিনেন্সির মাধ্যমে দেখতে হবে, মানে রিপোর্টটা কাউন্ট করতে হবে। তাহলে রিপোর্টটা কাউন্ট করতে হবে তিনটা মাধ্যমে, হাই, মিডিয়াম, লো। এই তিনটা বিষয় দিয়ে আমরা মূলত এটাকে কাউন্ট করব। তো কিওয়ার্ড প্রমিনেন্সিও সেম ভাবে আমরা চেক করতে পারি। এই যে আমরা সার্চ করেছি তার মধ্যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি টাইটেল এইটা, ডেসক্রিপশন এইটা। এই যে টাইটেলটা আছে, টাইটেলের শুরুর দিকে কিওয়ার্ডটা আছে কিনা, ডেসক্রিপশনে শুরুর দিকে কিওয়ার্ডটা আছে কিনা সেটাই দেখব। যদি টাইটেল ডেসক্রিপশন দুইটাই যদি শুরুর দিকে থাকে তাহলে এটা কি হবে, হাই। যদি ধরেন দুইটাই মিডলে আছে তাহলে হচ্ছে মিডিয়াম। যদি দুইটাই শেষের দিকে থাকে তাহলে হচ্ছে লো। ধরেন একটা শুরুর দিকে আছে আর একটা মিডলের দিকে আছে, তাহলে কি হিসেবে কাউন্ট করবে, মিডিয়াম। তারপর ধরেন আপনার হচ্ছে একটা মিডলে আছে আর একটা শেষের দিকে আছে, তাহলে কি হিসেবে কাউন্ট করবে, তাও মিডিয়াম হিসেবে। লো হিসেবে তখনই কাউন্ট করবেন শুধুমাত্র দুইটাই যদি শেষের দিকে থাকে। আর এছাড়া মানে একটা মিডলে আছে আর একটা শেষের দিকে আছে, তাহলে মিডিয়াম হিসেবে কাউন্ট করতে বলেছে। মিডিয়াম, দুইটাই যদি শেষের দিকে থাকে তাহলে লো, আর দুইটাই যদি শুরুর দিকে থাকে তাহলে হাই, আর বাকিগুলো কি হবে, মিডিয়াম। একদম ইজি। স্যার এটা শুধু টাইটেল আর ডেসক্রিপশন? হ্যাঁ, টাইটেল আর ডেসক্রিপশন জাস্ট। বুঝতে পারছেন ব্যাপারটা? টাইটেল আর ডেসক্রিপশন দুটোটা আগে থাকবে। হ্যাঁ, দুইটা যদি শুরুর দিকে থাকে তাহলে হাই, আর দুইটা যদি শেষের দিকে থাকে তাহলে হচ্ছে লো, আর বাকি সবগুলো যেরকমই থাকুক আপনি মিডিয়াম হিসেবে কাউন্ট করে নেবেন। স্যার এটা তো মিডিয়াম তাই না? আচ্ছা দেখেন, এটার ক্ষেত্রে আমাদের বেস্ট আই শ্যাডো ডেসক্রিপশনে কোথায় আছে, শুরুর দিকে আছে। ডেসক্রিপশনও কিন্তু আমাদের একটু পরে আছে, বেশি দূরে কিন্তু নাই। যদি একদম বেশি দূরে থাকে তাহলে হচ্ছে ওইটা আমরা কি হিসেবে কাউন্ট করব, মিডিয়াম হিসেবে কাউন্ট করব। তো আমরা চাইলে এটাকে কি হিসেবে কাউন্ট করতে পারি, হাই হিসেবে কাউন্ট করতে পারি। বাট বেস্ট ওয়ে হচ্ছে একেবারে ওকে কাউন্ট না করে আপনাদেরকে যেভাবে বলেছে শুরুর দিকে থাকলে হাই হিসেবে ধরে নেবে। তাহলে দেখেন টোটালি শুরুর দিকে নাই কিন্তু দা 27 আছে, তাহলে আমরা এটা মিডিয়াম হিসেবে কাউন্ট করে নিতে পারি। ঠিক আছে, আমরা এটা মিডিয়াম হিসেবে কাউন্ট করব। যদি এখন টোটালি সামনের দিকে থাকে, টোটালি যদি শুরুর দিকে থাকে তাহলে হচ্ছে সেটা আমরা কি হিসেবে কাউন্ট করে নিব, হাই হিসেবে। কোনো ওয়ার্ড যদি না থাকে, টোটালি কোনো ওয়ার্ড নাই, তাহলে হচ্ছে শুরুর দিকে আছে। কোনো ওয়ার্ড ছাড়া যদি কিওয়ার্ডটাই শুরুর দিকে থাকে তাহলে হাই হিসেবেই ধরে নেবেন। ওকে, তাহলে এটা আমরা মিডিয়াম হিসেবে কাউন্ট করব। তারপরটা দেখবো আমরা একটু ওয়েট। এরপরটা যদি দেখি কি অবস্থা, কি হিসেবে নেবেন, মিডিয়াম। আচ্ছা ডাটা কাউন্ট করার দরকার নেই, ডাটা হচ্ছে কোন ইস্যু না, ডাটা কোনো ইস্যু না, এটা হাই হিসেবেই ধরবো। এরপরেরটা হাই, এরপরেরটা মিডিয়াম, দা 15 আছে, তারপরেরটা হাই, এরপরেরটা মিডিয়াম, এরপর এখন হাই তো আছে এটা। এরপরে বুঝতে পেরেছি ব্যাপারগুলো যাতে কনফিউজিং না হয়। ওকে, তারপর হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি।
কিওয়ার্ড প্রক্সিমিটি দিয়ে বোঝানো হয়ে থাকে এক্সাক্ট কিওয়ার্ডটা আছে কিনা। টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড প্রমিনেন্সটা তাহলে টাইটেল আর ডেসক্রিপশন দুটোটা মিলে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টাইটেল এবং ডেসক্রিপশন দুইটা মিলেই তো কাউন্ট করতে বলেছে হাই মিডিয়াম লো দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রক্সিমিটি দিয়ে বোঝানো হচ্ছে আপনার এক্সাক্ট কিওয়ার্ডটা টাইটেল ডেসক্রিপশনে আছে কিনা। এক্সাক্ট কিওয়ার্ডটা কি আমার বেস্ট আই শ্যাডো। তো আপনি দেখবেন কিছু কিছু টাইটেলের ক্ষেত্রে বেস্ট আই শ্যাডো না দিয়ে মাঝখানে হয়তো কোনো একটা ওয়ার্ড আছে, ওয়ার্ড দিয়ে তারপর লিখলো আই শ্যাডোটা, তাহলে এক্সাক্ট কিওয়ার্ডটা কিন্তু ওখানে কিন্তু নাই। তাহলে আমাকে এইটাও কিন্তু সেম ভাবে কাউন্ট করতে হবে হাই মিডিয়াম লো দিয়ে। তাহলে কিভাবে চেক করতে পারি? সেম ওয়েতে আমরা জাস্ট দেখব কিওয়ার্ডটা কোথায় আছে সেটা দেখার বিষয় না, শুরুর দিকে আছে নাকি শেষের দিকে আছে নাকি মিডলের দিকে আছে সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয়টা হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশনে আছে কিনা, এক্স্যাক্টলি হোয়াট। হ্যাঁ এক্সাক্ট কিওয়ার্ডটা আছে কিনা। তাহলে দেখেন বেস্ট আই শ্যাডো এক্সাক্ট কিওয়ার্ডটা আছে, বেস্ট আই শ্যাডো এক্সাক্ট কিওয়ার্ডটাই আছে, তাহলে হচ্ছে কি হিসেবে কাউন্ট করব? হাই। ধরেন একটাতে আছে একটাতে নাই, মিডিয়াম মিডিয়াম। দুইটাতেই যদি না থাকে লো। বুঝতে পারছেন? কনফিউশন আছে? ওকে, তাহলে আমাদের দুইটাতেই কিন্তু আছে, এটাতেও আছে এটাতেও আছে। তারপর এগুলোতেও যদি দেখি আছে তাহলে হাই, থাকলেই হাই। কিওয়ার্ডগুলো যদি থাকে তাহলে হাই। আর একটা একদম সিম্পল ওয়ে ইজিলি ধরে নিতে পারবেন, এভাবে চেক না করলেও পারবেন, সেটা হচ্ছে দেখেন আমি তো এখানে দিয়েই দিয়েছি যে ইয়েস। কিওয়ার্ড ইন টাইটেল কিওয়ার্ড ইন ডেসক্রিপশনে বলে দিলাম না যে ইয়েস, তাহলে আমি এখানে দুইটা দেখে যদি ইয়েস হয় তাহলে হাই, একটাতে আছে একটাতে নাই তাহলে হচ্ছে মিডিয়াম, দুইটাতে যদি না থাকে তাহলে নো। একদম ইজি, ঠিক আছে? ওখান থেকে আমাকে আর চেক করতে হচ্ছে না, আমি জাস্ট এই রিপোর্টটা দেখি ইজিলি রিপোর্টটা দিয়ে দিতে পারছি। তাহলে যেহেতু দুইটাতেই আছে ইয়েস হাই। ওকে, এটুকু পর্যন্ত কারো কারণ কনফিউশন আছে? ওকে, তারপরে পার্টটা কোনো কিছুই না, একদম ইজি। এখন দেখতে হবে শুধুমাত্র সোশ্যাল সিগন্যাল আছে কিনা। একটা ওয়েবসাইটে সোশ্যাল সিগন্যাল আছে কিনা আমরা দেখি, ওয়েবসাইটগুলোতে গেলে দেখি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এই টাইপের কিছু আইকন আমরা দেখতে পাই না? এই যে এই ব্যাপারটাই জাস্ট দেখবো ওই সাইটে এই আইকনগুলো আছে কিনা। তো দেখেন আমি সাইটটা অন করতে হবে, সাইট অন করা ছাড়া তো আমরা দেখতে পারবো না। এই সাইটে আসলাম, আমি টিসি কোডটা অফ করে দেব। ওকে, এই সাইটটাতে আসলাম, আমরা একটু দেখি। দেখবেন কিছু কিছু সাইডে শুরুর দিকে আছে, আবার কিছু কিছু সাইডে শেষের দিকে থাকে। কিছু কিছু সাইডে কি থাকে? শুরুর দিকে থাকে, কিছু কিছু সাইডে শেষের দিকে থাকে। শুরুর দিকে যদি না থাকে শেষের দিকে চেক করে দেখবেন। পাশে আছে স্যার ওই যে বাম দিকে যেটা এটা তো সোশ্যাল শেয়ার, সোশ্যাল শেয়ার, এটা সোশ্যাল শেয়ার না। আমরা দেখব যে এখানে ক্লিক করলে তাদের কোনো পেজে নিয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাকে তাদের পেজে নিয়ে যাচ্ছে না, আমার আইডিতেই নিয়ে আসছে জাস্ট এটা শেয়ার করার জন্য। এটা হচ্ছে সোশ্যাল শেয়ার। ঠিক আছে, এটা দেখবো না, আমরা দেখবো যে যে এখানে ক্লিক করার পর তাদের সাইটে নিয়ে যাচ্ছে কিনা। যেমন পিন্টারেস্ট দেখতে পাচ্ছি, দেখি পিন্টারেস্টে ক্লিক করলে দেখেন তাদের সাইটেই নিয়ে আসছে। এটা ইমেজ। আচ্ছা, আমরা নিচের দিকে দেখি, একদম কনফিউজটা ক্লিয়ার হয়ে যাবে শেষের দিকে দেখলে। এই দেখেন, ক্লিক করেন, এখন দেখবেন, এখন ক্লিক করেন, দেখবেন তাদের যে পেজ আছে বা তাদের যে অ্যাকাউন্টগুলো আছে ওই অ্যাকাউন্টগুলোতে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ফেসবুক আছে, পিন্টারেস্ট আছে, টিকটক আছে। তাহলে যা যা আছে ইয়েস, যেটা যেটা থাকবে না সেটা সেটা নো। হ্যাঁ, টিকটকের জন্য টিকটকটা অ্যাড করার দরকার নেই, এখানে জাস্ট যেগুলো অ্যাড করছে এখন পপুলার যেগুলো ওগুলো অ্যাড করেছি। ঠিক আছে, তো আপনি চাইলে টিকটক এদিক সেদিক করতে পারেন, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, এক্ষেত্রে দিতে পারেন। তার যেগুলো যেগুলো আছে ওগুলো আপনি এখানে নোট ডাউন করে রাখবেন। স্যার এটা টুইটার হবে টিকটকটা ডিজিটাল মার্কেটিং অপশন না? হ্যাঁ, কেন ইনকাম করা যাবে না এখান থেকে বুঝছি নাই। টিকটক থেকে? হ্যাঁ, টিকটক থেকে ইনকাম করা যায় তো, অনেকে করে না, স্পন্সর হিসেবে ইনকাম করে। তাহলে স্যার এটা বাদ দিবেন কেন? এটা কেন বাদ দিলাম? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই ব্যাপারগুলো দেখলাম। এই যে আমাকে এভাবে করে প্রত্যেকটা রিপোর্ট বের করে করে দেখতে হবে। আচ্ছা, এই যে ব্যাপারগুলো এভাবে করে আমাকে রিপোর্টগুলো বের করতে হবে। তার মধ্যে আমি অলরেডি বলে দিয়েছিলাম, এর মধ্যে দেখেন কিওয়ার্ড প্রমিনেন্সি মিডিয়াম আছে, তাহলে আমার যে কম্পিটিটর সে মোটামুটি মিডিয়াম লেভেলের আছে। ঠিক আছে, যদি হাই থাকতো
তাহলে হচ্ছে সে স্ট্রং, সেটা আমরা ধরে নিতে পারতাম। আর যদি লো হতো তাহলে হচ্ছে সে কি লো বা হচ্ছে উইক। এই যে আমাকে রিপোর্টগুলা দেখেই বুঝে নিতে হবে সে কতটুকু স্ট্রং অথবা কতটুকু উইক। তো আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমাদের এই যে কম্পিটিটরটা আছে সে মোটামুটি স্ট্রং আছে। কিভাবে বুঝলাম দেখেন, সাবডোমেন নো, সাবডোমেন ইয়েস হলেও কিন্তু উইক, সাবডোমেন ইয়েস হলেও কি হবে উইক। ই কমার্স সাইটও ইয়েস হলে উইক হিসেবে কাউন্ট হবে। কারণ আমি বলি আমি যদি বেস্ট আইশ্যাডোটা আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং হিসেবে কাউন্ট করি তাহলে হচ্ছে ই কমার্স সাইট আমার কম্পিটিটর না, ঠিক আছে? ই কমার্স সাইট আমার কি না, কম্পিটিটর না। বাট এটা যদি আমি ই কমার্স সাইটের জন্য ধরি তাহলে হচ্ছে যদি ই কমার্স সাইট ইয়েস হয় তাহলে কিন্তু স্ট্রং হবে। ব্যতিক্রম আছে কিন্তু, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ করেছি, তাই না? তার মধ্যে আমি বলেছি কিওয়ার্ডটা যদি অ্যাফিলিয়েট সাইট হয় তাহলে কম্পিটিটর আমার জন্য কি না, স্ট্রং না। আর যদি এটা ই কমার্স সাইটের জন্য হয় তাহলে সেও যদি ই কমার্স সাইট হয় তাহলে হচ্ছে স্ট্রং, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে এভাবে করে চেক করে নিতে হবে। আরো কিছু ওয়ে আছে উইক সাইট চেনার। আমি একটা ইমেজ অন করি, আমি এখানে একটা ইমেজ অন করেছি, যে ইমেজে বলা হচ্ছে প্রথম 10টা সাইটের মধ্যে যদি এই টাইপের 2-3টা সাইট থাকে তাহলে আপনার কম্পিটিটর হচ্ছে উইক। প্রথম 10টা সাইটের মধ্যে, এই যে আমরা অল ইন টাইটেল দিয়ে সার্চ করছি তখন প্রথম পেজে যে কম্পিটিটর গুলো এসছে এর মধ্যে যদি এই টাইপের কয়েকটা সাইট থাকে তাহলে হচ্ছে আমার কম্পিটিটর উইক। ফার্স্ট হচ্ছে পেজেস উইথ 30 PADA, PADA যদি 30 বা 30 নিচে থাকে তাহলে আমার কম্পিটিটর উইক। একটা ওয়ে চিনে গিয়েছি। ইজ ইন আর্টিকেলস, আর্টিকেল ডিরেক্টরিজ, কিছু কিছু সাইট আছে শুধুমাত্র আর্টিকেল শেয়ার করতে দেয়। 30 এর নিচে না 30 এর উপরে থাকে, 30 নিচে, 30 বা 30 নিচে আর্টিকেল ডিরেক্টরিজ। আর্টিকেল ডিরেক্টরিজের ক্ষেত্রে কিছু কিছু সাইট আছে যে সাইটগুলো দেখবেন শুধুমাত্র আর্টিকেল শেয়ার করতে দেয়, বিভিন্ন জনে ওখানে যায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট আর্টিকেল শেয়ার করতে পারে বিভিন্ন ধরনের। এই টাইপের সাইট থাকলেও আপনার কম্পিটিটর উইক। ইয়াহু আনসার ফোরাম, কিছু কিছু ফোরাম সাইট আছে। ফোরাম সাইট কোনগুলোকে বোঝানো হয়, কিছু সাইট আছে যেগুলো হচ্ছে জাস্ট কমিউনিটি নিয়ে বিভিন্ন টপিক নিয়ে ওই সাইটগুলোতে আলোচনা করা হয়ে থাকে যে কোনো একটা টপিকের উপর। ধরতে পারেন একটা হেলথ, দেখবেন ওখানে অনেক মেম্বার আছে যারা হচ্ছে হেলথ রিলেটেড যে কোনো ইস্যু নিয়ে জাস্ট ওখানে আলোচনা করে। এই টাইপের কিছু সাইট আছে যেগুলোকে ফোরাম সাইট বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে ভিডিও রিলেটেড কোনো সাইট থাকলে, ইউটিউব অ্যান্ড ভিডিও রিলেটেড কোনো সাইট থাকলে এটাও কি হবে উইক। ফাইল ডাউনলোড সাইট, কিছু কিছু সাইট আছে দেখবেন বিভিন্ন ধরনের সাথে ফাইল শেয়ার করে, এগুলো ডাউনলোড করা যায় ওখান থেকে। তারা কোনো আর্টিকেল তেমন একটা লিখে না, শুধুমাত্র ফাইলই শেয়ার করে। এই টাইপের সাইট থাকলে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকলে, ওই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম পিন্টারেস্ট একটা দেখলাম না, পিন্টারেস্টটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে? এরপরে গিয়ে হচ্ছে হাফ পেজেস। হাফ পেজেস দিয়ে বোঝাচ্ছি ওই সাবডোমেনের ব্যাপারটা, বুঝতে পেরেছেন? সাবডোমেন বুঝালাম না, সাবডোমেন ওয়ালা সাইট থাকলে সেটাও কি হবে উইক। ইভে অনলাইন শপিং সাইট, ওই যে ই কমার্স সাইটের কথা বললাম, আমি দুইটা বিষয়ের ক্ষেত্রে ই কমার্স সাইটের কথা বলেছিলাম, তাই না? যদি আমার এফিলিয়েট সাইট হয় সেক্ষেত্রে ই কমার্স সাইটটা আমার জন্য কি উইক। তারপর হচ্ছে wordpress.com, blogspot.com, দেখবেন এই ধরনের কিছু ব্লগিং সাইট আছে, ফ্রি ব্লগিং সাইট। দেখবেন ওয়ার্ডপ্রেস লেখা থাকে, wordpress.com লেখা থাকে, একটা নাম থাকে, নামের পর wordpress.com লেখা থাকে, আর একটা নাম থাকে এরপর blogspot.com লেখা থাকে, ওগুলোও কিন্তু কি সাইট উইক সাইট। এরপরে স্প্যামি প্রেস রিলিজ সাইট, এটা দিয়ে বোঝানো হচ্ছে নিউজ রিলেটেড সাইট। কিছু কিছু সাইট আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র নিউজ রিলেটেড, এই টাইপের সাইট যদি থাকে তাহলে উইক। তো এই যে আমি এতগুলো সাইট দেখালাম তার মধ্যে যদি দুই তিনটা যদি এর মধ্যে কয়েকটা সাইট থাকে প্রথম পেজে তাহলে হচ্ছে আপনার কম্পিটিটরটা কি হিসেবে কাউন্ট হবে, উইক হিসেবে কাউন্ট হবে। ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে, বুঝতে পেরেছেন? স্যার কম্পিউটার উইক হলে আমার জন্য ভালো না স্ট্রং হলে ভালো?